সবাইকে স্বাগত ৭১ সংযোগে। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। ৩ বছর আগে ২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত হয় ১০ম জাতীয় সংসদের নির্বাচন। সরকারি সড়কগুলোর বাইরে মাত্র ৩টি দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, খেলাফত মজলিস এবং জাতীয় পার্টি, নির্বাচনে অংশ নেয়। ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় প্রার্থীরা। গণতন্ত্রের গুরুত্বপূর্ণ শর্ত অর্থাৎ অংশগ্রহণমূলক নির্বাচনের যে কথা আমরা জানি, সেই নির্বাচন নিয়ে একটা অস্বস্তি থেকে যায়। সেই নির্বাচন নিয়ে উপরন্তু নির্বাচনের আগে পরে ব্যাপক সহিংসতা হয়। শুধু নির্বাচনের দিন সহিংসতায় নিহত হয়েছে ১৯ জন। ২০১৩ সালের ২৫ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে ভোটের আগের দিন পর্যন্ত ৪১ দিনে মারা গেছে ১২৩ জন। ৫ জনের নির্বাচন বর্জন করেছিল বিএনপি সহ ২০ দলীয় জোট। এই নির্বাচন এবং আগামী দিনের রাজনীতি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন মাহবুবুল আলম হানিফ, এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। এবং দর্শক, আপনারা আমাদের এই বিষয়ে আলোচনা করতে পারেন। আমাদের আজকের বিষয় ফিরে দেখা ৫ জানুয়ারি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা। স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের অতিথিকে প্রশ্ন রাখতে পারেন, আপনার মতামত তুলে ধরতে পারেন। আরেকবার স্বাগত জানিয়ে মাহবুবুল আলম হানিফ, আলোচনাটা শুরু করছি। ২০১৪ সালের ৫ই জনের নির্বাচন, এ পর্যন্ত ৩ বছর পার করে এলেন, আপনাদের অভিনন্দন। কিন্তু একই সাথে এই সময়টা প্রতিকূলতা এবং চ্যালেঞ্জের বহু কিছুর ভেতর দিয়ে আপনাদেরকে যেতে হয়েছে। ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে এক ধরনের অস্বস্তির কথা আমি আমার প্রারম্ভিক বক্তব্যে বলেছিলাম। আওয়ামী লীগের কাউন্সিলও এই ধরনের একটি কথা আমরা নেত্রীর মুখ থেকে, আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনেছি যে তিনি অংশগ্রহণমূলক নির্বাচন চান। ৩ বছর পরে এসে কিভাবে মূল্যায়ন করছেন এই ৫ই জানুয়ারিকে? ধন্যবাদ ইশতিয়াক ভাই, এবং আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের ১০ম জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে হওয়ার একটা বাধ্যবাধকতা ছিল। কারণ প্রত্যেকটি নির্বাচিত সরকারকেই আরেকটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হয়। এই যে সংবিধানের একটা বাধ্যতা আছে, সেটার কারণে আমাদের ১০ম জাতীয় সংসদ নির্বাচনের নির্দিষ্ট সময় তফসিল ঘোষিত হয়েছিল। তফসিল ঘোষণার পর আমাদের দেশের বিএনপি নেতৃত্বে ২০ দলীয় জোট, তারা নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে তারা মত প্রকাশ করেছিলেন। তাদেরকে নির্বাচনে আনার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি নিজে উদ্যোগ নিয়েছিলেন, এবং সেই উদ্যোগটা অনেকটা এতটাই পর্যায়ে ছিল যে নিজে উনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেগম খালেদার কাছে টেলিফোন করেছিলেন। সেই টেলিফোনের কাহিনী বাংলাদেশের জনগণ দেখেছে মিডিয়ার মাধ্যমে, যে প্রথমে সেই টেলিফোনটা উনি রিসিভ করেন নাই, ওনার এডিসিকে ধরেছিল। প্রথম দিকে লাল ফোনে পাওয়া যায় না, পরে এডিসির সঙ্গে কন্ট্যাক্ট করার পর ওনার এপিএস উনি বলেছিলেন যে উনি বিশ্রামে আসেন, সন্ধ্যার দিকে ফোন করতে হবে, পার্টি অফিসে ফোন করতে হবে। তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সন্ধ্যার সময় ফোন করেছিলেন, এবং সেই টেলিফোনে ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন যে নির্বাচনের বিষয় নিয়ে বৈঠক করে আলাপ করার জন্য। বেগম খালেদা সেই আহ্বানে সাড়া দেন নাই, বরং উনি টেলিফোনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকটা অসৌজন্যমূলক, অশালীন এবং ব্যবহার করেছিলেন, যেটা পরবর্তী পর্যায়ে গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরে সাধারণ জনগণের কাছে অনেকেই এটা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপরেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উনি তাকে অনুরোধ করেছিলেন যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য। উনি নির্বাচনে অংশ নেন নাই। বেগম খালেদা নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচন প্রতিহত ঘোষণা দিয়েছিলেন। এর একটা বড় কারণ যে অনেকেই ভাবতে পারেন যে নির্বাচনে বেগম খালেদা কেন অংশ নেন নাই। অংশ না নেওয়ার পিছনে সকলের যে অভিমত জনগণের, যে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। এই ক্ষমতায় থাকালীন অবস্থায় বিএনপির আসলে এদেশের কোনো অর্জন ছিল না। তারা জনগণের জন্য, দেশের জন্য কোনো কল্যাণমূলক কোনো কিছু করতে পারে নাই। উপরন্তু বিএনপি তারা সরকারের মধ্যে সরকার সৃষ্টি করেছিল হাওয়া ভবন বানিয়ে। বেগম খালেদা জিয়ার বড় পুত্র মিস্টার তারেক রহমান উনি হাওয়া ভবনের কর্ণধার হয়েছিলেন, এবং এটা সকলের কাছে সেই সময় মিডিয়াতে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল, প্রচারিত হয়েছিল
যে বাংলাদেশের ওই সময় যত প্রক্রিউরমেন্ট হতো, যত আন্তর্জাতিক সহ দেশীয় যত টেন্ডার হতো তার অনেকটাই ওখান থেকে নিয়ন্ত্রণ হতো এবং একটা কমিশন বাণিজ্য হতো। বিএনপির ওই সরকারের ওই পিরিয়ডে বাংলাদেশকে পরপর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের কলঙ্কের তকমা জাতির কপালে লেপন হয়েছিল। দ্বিতীয় আরেকটি ছিল যে বিএনপির সরকারের সময় দেশে একটু উগ্র মৌলবাদী জঙ্গিবাদের উত্থান ঘটানো হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রায় 129টি বিভিন্ন নামে উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনের তখন আবির্ভাব ঘটেছিল, যেগুলা প্রায় সবগুলাই বিএনপির সরকারের তার মদতে এবং তাদের পৃষ্ঠপোষকতায় হয়েছিল। এবং এই যে জঙ্গিবাদের এই সমস্ত সংগঠনগুলোর তাদের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে সন্ত্রাসের একটা চারণভূমি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আপনারা জানেন যে বাংলাদেশকে এই সন্ত্রাসের কারণে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। তো এই সমস্ত ব্যর্থতা ছাড়া কিন্তু বিএনপির 5 বছরের রাষ্ট্র শাসনে কোনো জনগণের কোনো সফলতা ছিল না। তার কারণেই কিন্তু 2008 সালে 29 ডিসেম্বর নির্বাচনে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছিল এবং যার কারণে বিএনপির একটা নির্বাচনে চরম ভরাডুবি ঘটেছিল। বিএনপি ক্ষমতার বাইরে থাকেও যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার নেতৃত্বে আমরা 2008 সালে 29 ডিসেম্বর নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠন করলাম 6 জানুয়ারি 2009 সালে। এই 6 জানুয়ারি থেকে সরকার পরিচালনার ক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অসামান্য সফলতার পরিচয় দিয়েছিলেন। আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম তখন দেশের অর্থনীতি ছিল অত্যন্ত ভঙ্গুর অবস্থায়। আপনার কাছে ফিরে কিন্তু আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার কথা একটু শুনে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন রাখুন। জি জি, নামটা বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আনিস, আমি আসাম বলছি। জি বলুন। প্রশ্ন হচ্ছে যে 5 জানুয়ারি নাকি আমেরিকা বলে যে গণতন্ত্র দিল হয়েছে। আমি এখন সাধারণ দল করি না, আমরা ইউরোপে আছি 15 বছর হলো, কিন্তু বাংলাদেশের এই যে গণতন্ত্র সাধারণ গণতন্ত্র ভোটে দিতে পারে না, কেমন গণতন্ত্র হলো? আমেরিকা গণতন্ত্র দিবস পালন করে, বিএনপি করে গণতন্ত্র হত্যা দিবস, তাহলে কোনটা সঠিক? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ওইটা আমি পরে আসবো, সেটা একটা ভালো প্রশ্ন। আমি যেটা বলছিলাম যে বিএনপি তাদের আমাদের এই সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার সরকারের যে ধারাবাহিক উন্নয়ন সফলতা ছিল, এই আমাদের যেখানে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে চলে গেছিল, অন্ধকারে তুলে গিয়েছিল, সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার ঐকান্তিক প্রচেষ্টায়। বাংলাদেশ যখন একটা খাদ্য ঘাটতির দেশ ছিল, আমাদের প্রায় 36 থেকে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আমাদের 2009-এর পরে দায়িত্ব নেওয়ার পরে 3 বছরের মধ্যেই কিন্তু বাংলাদেশ খাদ্য সক্ষমতা অর্জন করেছিল। এটা একটা অভাবনীয় সফলতা ছিল। আমাদের বিদ্যুৎ ক্ষেত্রে ভয়াবহ ঘাটতি ছিল, মাত্র 3150 মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে যাত্রা শুরু হয়েছিল। অথচ দেশের বর্তমান বিদ্যুতের চাহিদাই ছিল, আমি কারণটা ব্যাখ্যা করলে সুবিধা হবে, আমি সংক্ষেপ করে আসি। সেই ক্ষেত্রে আমাদের চাহিদাই ছিল 15,000 মেগাওয়াটের ঊর্ধ্বে। এখন দেখুন প্রায় 15,000 মেগাওয়াট আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। আমরা বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা করতে সক্ষম হয়েছে। আমাদের প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছে, আমাদের বৈদেশিক মুদ্রার রপ্তানি বেড়েছে, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে, আমাদের মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। যেখানে $600 নিচে ছিল বিএনপির সময়, সেটা এখন $1466 উন্নীত হয়েছে। এই সমস্ত সফলতার কারণেই বিএনপি তারা দেখেছিল যে জনগণ এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার উপর অত্যন্ত আস্থাশীল। তারা যদি একটা ফ্রি ফেয়ার ভোট হয় তাহলে বিএনপি আবারও 2008 সালের নির্বাচনের মতোই তারা পরাজিত হবে, তাদের নির্বাচনে জয়লাভ করার কোনো সুযোগ নেই। এই সুযোগ না থাকার কারণেই তারা নির্বাচনটাকে বয়কট করেছিল। বিএনপির একটা মাথায় সবসময় কাজ করে, তারা জানে যে তাদের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়লাভের সুযোগ নেই, তারা ষড়যন্ত্রের পথ বেছে নেয়। তারা ভেবেছিল যে নির্বাচন থেকে প্রতিহত করলে এটা দেশের সাংবিধানিক একটা শূন্যতা সৃষ্টি হবে, এই সাংবিধানিক শূন্যতার মাধ্যমে সাংবিধানিক সংকট হবে, এই সংকটের মাধ্যমে কোনো অশুভ শক্তির দ্বারা দীর্ঘদিনের ঐতিহ্য সেটা যদি আমরা মাথায় রাখি, তাহলে আওয়ামী লীগের জন্য কি খুব স্বস্তিদায়ক এরকম একটা নির্বাচন? আমি সেটা আসছি। আপনাকে তো নির্বাচন করতে হবে, নির্বাচন না করে তো কোনো উপায় ছিল না। আমরা কিন্তু নির্বাচন করার জন্য আমরা সব রাজনৈতিক দলগুলো আহ্বান জানিয়েছিলাম, বারবার বিএনপিকে আহ্বান জানিয়েছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির নেত্রী খালেদার সঙ্গে কথা বলেছিলেন, তাদেরকে আহ্বান জানিয়েছিলেন, এমনকি নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের জন্য তার আহ্বান জানিয়েছিলেন। এতটাই ছাড় দিয়েছিলেন, কারণ আমরা চেয়েছিলাম যে আমরা একটা পার্টিসিপেটরি ইলেকশন হোক, সব রাজনৈতিক দলগুলো নিয়ে একটা পার্টিসিপেটরি ইলেকশন হোক।
বিএনপি নির্বাচনে আসে নাই, তার নেতৃত্বে বিজেপি জোট নির্বাচনে আসে নাই। তাহলে নির্বাচন তো করতে হবে, না করলে সাংবিধানিক সংকট আপনি কিভাবে দূর করবেন? না তাহলে তো অসাংবিধানিক একটা সরকার। 5 জনের নির্বাচনে এরকম একটা কথাও বলা হয় যে সাংবিধানিক সংকট যেটা আপনি বলছিলেন সেটি মোকাবেলার জন্য নির্বাচন, কিন্তু আওয়ামী লীগের প্রতিশ্রুতি ছিল যে তারা আরেকটি অংশগ্রহণমূলক নির্বাচন করবে খুব ইমিডিয়েটলি। এই জায়গাটা একটু ভুল ব্যাখ্যা আসে। আমাদের যখন বিএনপি নির্বাচনে আসলোই না, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওই সময় বলেছেন ঠিক আছে, আমরা নির্বাচন, আমাদের যেহেতু সাংবিধানিক একটা সংকট সৃষ্টি হবে, তার ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন হওয়া প্রয়োজন। নির্বাচন যদি আমরা সুষ্ঠুভাবে হয়ে যায়, তারপর সকলের সাথে আলাপ করে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারি, আমরা সিদ্ধান্ত নিতে পারি। বিএনপি সেখানে কি করেছিল, তারা নির্বাচনে তো অংশ নেয়নি, উপরন্তু তারা নির্বাচনকে প্রতিহতের ঘোষণা দেবেন এবং প্রতিহতের ঘোষণা দিয়ে নির্বাচনকালীন সময়ে তারা ব্যাপক সহিংসতা চালিয়েছিল। 500টি ভোটকেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, 2 জন প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছিল, প্রায় 1,500-এর মতো সাধারণ নিরীহ মানুষকে কুপিয়ে গুলি করে আহত করেছিল, 47 জন সাধারণ মানুষ নিহত হয়েছিলেন। 19 জনই, আপনার হিসাব মধ্যে 19 জনই শুধু ভোটের দিনকে নিহত হয়েছিলেন সাধারণ ভোটার। বিএনপি যারা এই নির্বাচনকে প্রতিহত করার জন্য, যারা সাংবিধানিক সংকট সৃষ্টি করার জন্য করেছিলেন, তাদের সঙ্গে পরে আর কি লাভ হতে পারে? আর যে অশোভন আচরণ করেছিল, আপনার মনে নেই যে বেগম খালেদার পুত্র, ছোট পুত্র তারেক রহমান মারা গেছিল? নির্বাচন ছিল নাকি এটাকেই আপনারা মনে করছেন? না, এটা অ্যাডহক নির্বাচন হবে কেন? এটা তো নির্বাচন হয়েছিল আমাদের নিয়মতান্ত্রিকভাবে যে নির্বাচন হয় সেই নির্বাচনই ছিল। তারা তাদের 15 ফেব্রুয়ারি নির্বাচনের সাথে এটা মেলাতে চায়। এটা তারা মিলাতে চাইলে সেটা তো তাদের ব্যাপার। এটা তো এখন যদি কেউ যে তারা তাদের কথা রেখেছিল, তারা কথা রেখেছিল, তারা একটা নির্বাচন, তারা যদি কেউ যদি ঘুমিয়ে স্বপ্ন দেখে আর স্বপ্নের মধ্যে যদি অনেক কিছু চিন্তা ভাবনা করে, সেটা তাদের ব্যাপার। আরেকটা যে বক্তব্যটা আমি আসি, আরেকটা বিষয় আপনাকে বলে রাখি। আপনি যেটা বললেন 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি কি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়েছিল? বিএনপি কখনো, আপনি যদি বিএনপির ইতিহাস দেখেন, বিএনপি কখনো স্বেচ্ছায় বা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে নাই। এটা বাংলাদেশ আওয়ামী লীগের রেকর্ড আছে। আমরা ক্ষমতায় ছিলাম 96 থেকে 2001 সাল পর্যন্ত, আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। 2001 সালের নির্বাচনে ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচন করে আমাদের হারানো হয়েছিল, তার বহু তথ্য প্রমাণ আমরা পরে দিয়েছিলাম। তারপরেও আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। উনি বলেছিলেন যে নির্বাচন ত্রুটিপূর্ণ, এই নির্বাচনে ষড়যন্ত্র করা হয়েছে, তারপরেও শান্তিপূর্ণ। আমরা একটু শুনে আসি, আমাদের সাথে ফোনে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদিন। অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মাহবুল আলম হানিফ যা বলছিলেন, এবং আমাদেরও প্রশ্ন, আপনারা 5 জনের নির্বাচন আজকে 3 বছর এসে আপনারা অনেক আন্দোলন করেছেন, নির্বাচন প্রতিহতের চেষ্টা করেছেন, তারপরও 3টি বছর পার হয়ে গেছে, আপনারা কিভাবে মূল্যায়ন করছেন 5ই জানুয়ারিকে? 5ই জানুয়ারি প্র্যাকটিক্যালি এই দেশের গণতন্ত্রের খবর রচনা হয়েছে। তার কারণ হচ্ছে 5ই জানুয়ারির যে নির্বাচন, এটাকে বাংলাদেশের জনগণের ভোটের কোনো নির্বাচন বলা যায় না। তার কারণ এখানে 153 জন ব্যক্তি আপনার পার্লামেন্ট মেম্বার বিনা ভোটে নির্বাচিত হয়েছে। তো যেখানে 153 জন লোক বিনা ভোটে নির্বাচিত হয় 300 আসনের মধ্যে, সেটাকে কি নির্বাচন বলা যায় বলেন? তো সেখানে আমার মূল্যায়ন হচ্ছে। আর তারপরে আরেকটি কথা হচ্ছে, আওয়ামী লীগ তখন কিন্তু একটি কথা বলেছিল, 5ই জানুয়ারির নির্বাচনটা গণতন্ত্রের জন্য এবং তাদের জন্য, দেশের জন্য নাকি খুব বেশি প্রয়োজন, এবং পরবর্তীতে আরেকটা জনগণ যাতে ভোট দিতে পারে এরকম একটা নির্বাচন তারা করবেন। কিন্তু সেই অবস্থাটার থেকে পরবর্তীতে তারা সরে গিয়েছেন। সেই জন্য আমি একজন দেশের আইনজীবী হিসাবে, আমি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি হিসাবে, একটি রাজনৈতিক দলের ভাইস চেয়ারম্যান হিসাবে আমার মূল্যায়ন হচ্ছে, জনগণ যেখানে ভোট দিতে পারবে সেটাকেই নির্বাচন বলা যাবে, অন্যথায় এটাকে কোনো পার্লামেন্ট নির্বাচন বলা যাবে না। ওকে, আমি জয়নাল আবেদিন সাহেব উনি একজন বিজ্ঞ আইনজীবী, ওনাকে একটু জিজ্ঞেস করতে চাই, সংবিধানের কি কোথাও এমন কোথাও লেখা আছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যাবে না? পৃথিবীর কোনো দেশের কোনো সংবিধানে লেখা আছে? আপনারা নির্বাচনে আসেন নাই বিধেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছিল। আর যেগুলো যেখানে একাধিক প্রার্থী ছিল সেখানে ভোট হয়েছে, সেখানে জনগণ ভোট দিয়েছে। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, 5ই জানুয়ারির যে কথাটা উনি বলছেন, উনি, আমারও প্রশ্ন ছিল যে আপনারা পরবর্তীতে আরেকটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি ছিল। না, এই ধরনের কথা কাউকে বলেছে, কে বলেছে এটা আমার জানা নেই, এবং কেউ বলেছে বলেও এটা কোনো রেকর্ড নেই। আমরা কিন্তু এটা ধরেন বিএনপি যখন নির্বাচন প্রতিহত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে,
তখন তারা নির্বাচনের পরে যখন দেখছে নির্বাচন হয়ে গেল, তখন তারা এই ধরনের প্রচারণা শুরু করলো যে না, এটা আওয়ামী লীগ বলেছে যে এটা এই নির্বাচনের পরে আরেকটা অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ হবে। কেন? আমরা তো ওই নির্বাচনে আপনারা কেন অংশ নেন নাই? কি কারণে? আপনি যদি ওই নির্বাচনে অংশ নিলেন না, তার পরবর্তী পর্যায়ে আপনি আবার কোন নির্বাচনে অংশ নিতে চান? অ্যাডভোকেট জয়নাল আবদিন, আপনি শুনছিলেন। অংশগ্রহণ করতে চেয়েছি এবং আমরা সেখানে বলেছি কিভাবে চলেন যে নির্বাচনটা হবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেটাও যখন হলো না, তখন আমরা বলেছিলাম যে নির্বাচনটা আমরা অংশগ্রহণ করতে চাই, তবে সেরকম একটা সুযোগ আপনারা করে দেন, যেহেতু আপনারা সরকারে আছেন, যাতে করে সকল জনগণ ভোট দিতে পারে। এবং সেরকম একটা অবস্থা হলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। কিন্তু সেই অবস্থাটা আপনারা করেন নাই। তখন বলেছেন যে সংবিধান রক্ষার জন্য আমাদের একটা নির্বাচন করা দরকার, পরবর্তীতে আরেকটি নির্বাচন হবে যে নির্বাচনে সকল দল অংশগ্রহণ করতে পারবে। সেই অবস্থা থেকে আপনারা পরবর্তী পর্যায়ে সরে গিয়েছেন। কেন সরে গিয়েছেন সেটা আপনারাও ভালো জানেন, দেশবাসী ভালো জানে। আবেদিন সাহেব, আমি আবেদিন সাহেবকে জিজ্ঞেস করি, এখন আপনি একজন বিজ্ঞ আইনজীবী, আপনি কি জানেন না যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা আপনাদের আদালতেই, উচ্চতর আদালতে এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে? আপনারা দেখছেন ৭১ সংযোগ, একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো আলোচনায়। আরেকবার স্বাগত ৭১ সংযোগে, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন খন্দকার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদ। খন্দকার মনিরুজ্জামান, আপনাকে স্বাগত। আপনার কাছে আসবো, কিন্তু মাহবুল আলম হানিফ, আপনার কাছে প্রশ্ন ছিল একজন দর্শকের, একই সাথে অ্যাডভোকেট জয়নাল আবদিন যিনি আমাদের সাথে সংযোগে আছেন টেলিফোনে। আপনার কাছে দুটি প্রশ্ন ছিল, প্রশ্নবোধক নির্বাচন, গণতন্ত্র হত্যা। আমি আবেদিন সাহেব আছেন, উনি একজন হাইকোর্টের একটা বিজ্ঞ আইনজীবী, ওনার এতে উনি বলছিলেন যে তারা নির্বাচনে একটা পরিবেশ, প্রথমত একটা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং একটা নির্বাচনী পরিবেশের জন্য তারা আশা করেছিলেন। তা আমরা এই ব্যাপারে আমি ওনাকে যেটা জিজ্ঞেস করেছিলাম যে উনি নিশ্চয়ই জানেন বিজ্ঞ আইনজীবী হিসাবে যে উচ্চতর আদালতে সরকারের বিধানটি বাতিল করা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে নির্বাচনী পরিবেশ, উনি বলতে কী বোঝাচ্ছিলেন? নির্বাচনী পরিবেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণের জন্য সব রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেছিলেন। বেগম খালেদা জিয়াকে টেলিফোন করেছিলেন, ওনাকে দাওয়াত দিয়েছিলেন ওনার সঙ্গে বৈঠক করার জন্য, উনি সেটা রেসপন্স করেন নাই, বরং তার সঙ্গে টেলিফোনে যে অসৌজন্যমূলক কথা বলেছিলেন সেটা দেশবাসী জেনেছিল। এমনকি নির্বাচনকালীন সরকারে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ওখানে তারা অংশ নিতে বলেছিলেন, যাদের নির্বাচনটা নিয়ে কারোর মধ্যে কোনো সংশয় না থাকে, সকলেই অবাধ নির্ভয়ে নির্বাচনে অংশ নিতে পারেন। বিএনপি নির্বাচনে যায় নাই, বিএনপি নির্বাচনে যায় নাই, তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা নির্বাচনে যায় নাই। কারণ বিএনপি জানতো যে নির্বাচনে গেলে তাদের জনগণের রায় ম্যান্ডেট পাওয়া সম্ভব নয়, আর তারা ছিল ষড়যন্ত্র। সেই কারণে তারা সবসময় ষড়যন্ত্রের পথই বেছে নিয়েছেন। আমরা আবেদিন সাহেবকে জিজ্ঞেস করি যে আপনি নির্বাচনে কেন গেলেন না, কি কারণে গেলেন না? কেন গেলেন না? আপনাদের প্রতি আহ্বান ছিল, প্রধানমন্ত্রীর টেলিফোন ছিল, আপনারা তারপরে নির্বাচনে আসেননি। আমি মাহবুব আলম হানিফ সাহেব একজন রাজনীতিবিদ, একটি রাজনৈতিক দলের যুগ্ম মহাসচিব। আমি তাকে একটি কথা বলতে চাই যে এই নির্বাচনে জনগণের অংশগ্রহণের জন্য তারা কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন। তারা দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি দল কোনো অবস্থাতেই এই নির্বাচনে অংশগ্রহণ না করে, এই জন্য যতগুলো ব্যবস্থা এবং পন্থা গ্রহণ করা দরকার সেই সমস্ত প্রকার ব্যবস্থা তারা গ্রহণ করেছে। এবং সেই কারণেই তারা ১৫৩টি আসনের মধ্যে কেউ নির্বাচনে অংশগ্রহণ। আবেদিন সাহেব, আপনি বারবার একটা কথাই বলতেছেন, আপনি বলুন তো, আপনি বলুন যে বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? নির্বাচন কাকে বলে? আপনাকে বলছি যে যদি একটি বৃহৎ রাজনৈতিক দল একটি নির্বাচনে, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করে,
তাকে কি কোনো অবস্থাতে নির্বাচন বলা যায় কিনা? শুনুন, আমরা এরকম নির্বাচন এরশাদের আমলে দেখেছি, খালেদা জিয়ার আমলে 15 ফেব্রুয়ারিতে দেখেছি। এটা সেটা আমি জিজ্ঞেস করতে, আমি সেটা বলতে চাই না। আমি আবেদিন সাহেবকে জিজ্ঞেস করতে চাই যে বিএনপি নির্বাচনে আসে নাই কেন, কি কারণে? আপনি বলছেন যে নির্বাচনে যাতে অংশ না নেয় সেই ধরনের সব রকম করা হয়েছে। কি পদক্ষেপ ছিল সরকার পক্ষ থেকে যে বিএনপি নির্বাচনে আসে না? বিএনপি নির্বাচনে আসে একটি মাত্র কারণে। কি কারণ বলেন? বিএনপি বদ্ধমূল ধারণা যে বিএনপির বা কোন ক্যান্ডিডেটের এলাকায় কাউকে ভোট দিতে দেওয়া হবে না, যে কাজটি এই বিগত বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘটিয়েছে, যে কোন কেন্দ্রে আমরা অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আপনি থাকুন আমাদের সাথে। খন্দকার মনিরুজ্জামান আছেন, আমরা তার কাছে। আবেদিন সাহেব, জয়নাল আবেদিন সাহেব, আপনার এই জবাবটা আমি দিয়ে নিই। আপনাদের যে এই যে ধারণা, এই ধারণা যে ভুল ছিল সেটা তো প্রমাণিত আজকে। আপনাদের রাজনৈতিক প্রত্যেকটা সিদ্ধান্ত ভুল ছিল, প্রত্যেকটা ধারণাই ভুল ছিল। আপনারা যে নির্বাচনে আপনি বললেন যে বিএনপি, আমাদের ধারণা ছিল যে বিএনপি প্রার্থীরা ঠিকমতো ভোট করতে পারে না, এই ধারণা ভুল ছিল। আপনাদের কোন ধারণা, কোন আপনার সিদ্ধান্তটা সঠিক ছিল ব্যাখ্যা করুন তো। আপনারা জাতীয় সংসদের নির্বাচন কোন সিদ্ধান্তটা আপনার সঠিক ছিল বলেন তো দেখি। থাকুন আমাদের সাথে। আমি একটু খন্দকার মনিরুজ্জামান, আপনি তো আলোচনা শুনছিলেন। আমরা ভোটারবিহীন নির্বাচন বা এরকম বড় দলের পার্টিসিপেশন ছাড়া নির্বাচন আমরা আগেও দেখেছি। 2014-এর 5ই জানুয়ারি নির্বাচনের প্রেক্ষাপট তিনি বর্ণনা করেছেন এবং আমরা কিছুটা বাহাসও দেখতে পাচ্ছি। এই ধরনের নির্বাচন কেন হয় সেটা যেমন আপনার কাছে শুনতে চাইব, তেমনি আগামী দিনের রাজনীতি বা আগামী যে নির্বাচন হতে যাচ্ছে সেইটা নিয়ে আপনার ভাবনা যদি আপনি বলেন। এখন এই ধরনের নির্বাচন কেন হয় তার বহু মানে কি বলবো ব্যাখ্যা আছে বা বহু কথা বলা যায়। আমি এটা গেলে আরেক বিতর্ক, আমি সেই বিতর্কে যেতে চাচ্ছি না। একটা শুধু বলি যে আসলে এটা আমাদের জন্য, সকলের জন্যই দুঃখজনক। এবং কোনো নির্বাচনেই কোনো দল অংশগ্রহণ করবে না, সেটা যেমন একটা ভুল রাজনীতি, মৌলিকভাবে ভুল রাজনীতি, তেমনিভাবে নির্বাচনে অংশগ্রহণ যদি না করে তাহলে যে রাজনীতির অবস্থাটা হয় সেটাও সকলের জন্য, কারোর জন্য সুখকর হয় না, গণতন্ত্রের জন্য সেটা ভালো হয় না আর কি। বিএনপি নির্বাচনে যায়নি, তাদের যে যুক্তিগুলো আছে, যে তাদের ধারণা, আমার মনে করি যে ধারণার ভিত্তিতে রাজনীতি করাটা বোধহয় খুব যুক্তিসঙ্গত ব্যাপার না আর কি। রাজনীতিটা হতে হবে বাস্তব অবস্থার ভিত্তিতে, বাস্তবতা থেকে আমি যে চিন্তাটা পাবো, যে যুক্তিগুলো পাবো, তার ভিত্তিতে তো রাজনীতি করব। আমার একটা ধারণা হলো যে এটা এরকম হবে না ওরকম হবে, তার ভিত্তিতে আমি নির্বাচনে গেলাম না বা গেলাম। আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখেন, 1979 সালে দুঃখিত, জিয়া রহমান যখন নির্বাচন করলেন ক্ষমতায় থেকে, তখনও কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, আমার স্পষ্ট মনে আছে, যে জিয়া রহমানের দল ছাড়া বাকি দলগুলিকে খুব বেশি আসনে জিততে দেওয়া হবে না। তখন পত্রপত্রিকায় লেখাও হয়েছে, কলম লেখা হয়েছে, মতামত দেওয়া হয়েছে। তারপরেও রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ সহ নোয়িং ফুললি যে তাদেরকে জিততে দেওয়া নির্বাচন থেকে দূরে থাকে, তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে। আমার যতদূর মনে পড়ে আওয়ামী লীগ বোধ হয় তখন 39টা আসন পেয়েছিল আর কি, ইফ আই এম নট রং। এবং আসাদুজ্জামান সাহেব বিরোধী দলের নেতা হয়েছিলেন। এখন বিষয়টা হচ্ছে সেই জায়গাটা, রাজনীতি করতে হলে রাজনীতির মতো করে করতে হবে। কারণ আমি মাঠে জনগণের কাছে যাওয়ার আমার উপায়টা কি? গণতান্ত্রিক একটি সমাজে মাঠে জনগণের কাছে যাওয়ার একটাই উপায় হচ্ছে আমি নির্বাচিত হব, জনগণের কথা পার্লামেন্টে বলবো, আইন প্রণয়নের কথা পার্লামেন্টে বলবো, জনগণের দাবি কথা পার্লামেন্টে বলবো। এই প্রক্রিয়ার মধ্যে আমাকে থাকতে হবে। যদি আমি এই প্রক্রিয়ার মধ্যে না থাকি তাহলে তো আমি আসলে জনগণের সঙ্গে থাকলাম। আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? আমি তো মনে করি আগামী নির্বাচন যে বিএনপির জন্য ফরজ এবং আওয়ামী লীগের জন্য ফরজ, সব দলকে নিয়ে নির্বাচন করা, দুই দিক থেকে এটা বাস্তবতা আপনি মনে করেন? এই বাস্তবতাটাই আমি এখন মনে করি। অ্যাডভোকেট জয়নাল আবেদিন, আপনি শুনছিলেন আলোচনা, একটা কথা বলা হচ্ছে যে বিএনপির জনভিত্তি আছে কিন্তু রাজনৈতিকভাবে তারা সাংঘাতিক দুর্বল, ভুল পদক্ষেপে তারা খাদে পড়েছে, এরকম একটা কথা বলতে গিয়ে আপনার কাছে জানতে চাচ্ছি আগামী নির্বাচনের ব্যাপারে আপনাদের আগামী রাজনীতি নিয়ে আপনাদের ভাবনা কি? হ্যাঁ, বর্তমান সরকার অ্যাকচুয়ালি বা বিএনপিকে দুর্বল করার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো তারা নিয়েছে, এটা সত্যি কথা। তবে বিএনপির কিন্তু তৃণমূল পর্যায়ে এখন ভিত অনেক শক্ত এবং আমার বিশ্বাস যে আগামীতে যদি আওয়ামী লীগ, আমি জানি না আওয়ামী লীগ চায় কিনা যে বিএনপি নির্বাচনে আসুক, যদি তারা প্রকৃতপক্ষে গণতন্ত্রে বিশ্বাস করে এবং যদি মনে করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি দলকে নির্বাচনে অংশগ্রহণ করা দরকার, এবং বিএনপিও এখন প্রস্তুত রয়েছে
যে নির্বাচন দিলে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে, তবে সেটা সমস্ত কিছু নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপরে। এইখানে আমি একটু কথা বলি যে উনি যেটা বললেন যে আওয়ামী লীগ যদি মনে করে, হ্যাঁ এটা ঠিক, আওয়ামী লীগ যদি মনে করে সব দলের অংশগ্রহণ করা যায় সেটা তো একটা দিক। আবার এটাও আমি বলতে চাই যে আওয়ামী লীগ ভিন্ন যে অন্য দলগুলো আছে তাদেরকেও মনে করতে হবে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। একটি দল এককভাবে মনে করলে তো নির্বাচন সব দল অংশগ্রহণ হবে না। আপনার যদি বক্তব্য দেখুন, যে যেটা মনিরুজ্জামান ভাই বলেছেন যে একটি রাজনৈতিক দলের মূল দায়িত্ব হচ্ছে তাকে আমরা দেখলাম বিএনপি একদম রেডি নির্বাচনে যাওয়ার জন্য। জনগণের জন্য, যদি রাজনীতির মানে হচ্ছে জনগণের জন্য কাজ করা, তো জনগণের জন্য যদি কাজ করতে তাকে জনগণের কথা বলার জন্য সংসদ সবচেয়ে উত্তম জায়গা। সংসদে কথা বলতে হবে, নির্বাচনে অংশ নেবে। প্রত্যেকটা নির্বাচনে যে আপনি জয়লাভ করবেন এমন কোন নিশ্চিত করে আমরা তো দেখি আনিফ ভাই নির্বাচনে জিতে তারপরে বিরোধী দল বয়কট করতে থাকে। আমি যেটা বলছি, আওয়ামী লীগের যদি আপনি ইতিহাস দেখেন, আমরা আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কিন্তু প্রত্যেকটা নির্বাচনে অংশ নিয়েছে। কারণ আওয়ামী লীগ সবসময় চেয়েছে যে জনগণের ম্যান্ডেট নিয়ে তার পক্ষে কথা বলার জন্য, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের পথ বেছে নেয়। অষ্টআশি নির্বাচনটা কিন্তু জান নাই, অষ্টআশি নির্বাচন সেটাতে কেউ যায়। কিন্তু বিএনপি হচ্ছে তারা সবসময় ষড়যন্ত্রের পথ খুঁজেছে। তাদের সবসময় একটা যে চোরা বাঁকা পথ দিয়ে কোনোভাবে ক্ষমতায় যাওয়া যায় কিনা, এই জন্য তারা নির্বাচনে যায় নাই। যেটা জয়নাল আবেদিন সাহেব বললেন যে তারা নির্বাচনের ওই সময় যাওয়ার পরিবেশ পায় না, কোন পরিবেশ ছিল না নির্বাচনে যাওয়ার জন্য? আমি যেটা বলেছিলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে টেলিফোন করেছিলেন নির্বাচনে অংশ নেওয়ার জন্য। এমনকি নির্বাচনকালীন সরকারে, যে সরকার, সেই সরকারে অংশ নেওয়ার জন্য বেগম খালেদাকে অনুরোধ করেছিলেন যে উনি 4-5টা মন্ত্রণালয় যদি চাই সেটাও স্বরাষ্ট্র সহ। তো এর চেয়ে আর কি দিতে পারে? আসলে বিএনপির লক্ষ্য ছিল যে ঠিক এই জায়গায় এসে অ্যাডভোকেট জয়নাল আবেদিন আপনার কথা শুনবো। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন। আমি আরেকটু বলবো যে আপনি বলবেন। জি বলেন। জি জি, যে আপনার শেষ মন্তব্য শুনতে চাই। না, আমার শেষ মন্তব্য হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি জনভিত্তিক দল এবং তৃণমূল পর্যায় পর্যন্ত তার সংগঠন রয়েছে, জনসমর্থন রয়েছে। বিএনপি নির্বাচনকে ভয় পায় না এবং বিএনপি অতীতেও নির্বাচনে ভয় পায় নাই, ভবিষ্যতেও ভয় পাবে না। এবং এই 5ই জানুয়ারির মতো যদি নির্বাচন যদি আবার আওয়ামী লীগ করতে চায়, সেই ক্ষেত্রে বিএনপি কি করবে সেটা বিএনপির নীতি নির্ধারণ। কিন্তু আপনারা তো একটা ভালো নির্বাচন হলো নারায়ণগঞ্জ, সেটা নিয়েও প্রশ্ন তুললেন শেষ পর্যন্ত। যে জনগণ ভোট দিতে পারবে সেই নির্বাচনে অবশ্যই বিএনপি অংশগ্রহণ করবে এবং বিএনপি অংশগ্রহণ করলে বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পাবে ইনশাআল্লাহ। এইটা আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি বিশ্বাস করি। ধন্যবাদ অ্যাডভোকেট জয়নাল আবেদিন আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, আপনারাও দেখছেন একাত্তর সংযোগ। একটা বিরতি, ফিরে আসবো, দুজন আছেন আমাদের সাথে কথা বলবো। আরেকবার স্বাগত একাত্তর সংযোগে। আমরা কথা বলছি 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে, অংশগ্রহণমূলক নির্বাচন প্রসঙ্গে। মাহবুবুল আলম হানিফ, দুটি জায়গা, একটা হলো গণতন্ত্র হত্যা, যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তরটি আপনি দিতে গিয়েও দিতে পারেননি। মাঝখানে আমরা জয়নাল আবেদিনের সাথে কথা বলছিলাম। যে আসলে বিএনপি যে অভিযোগ করে যে 5ই জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস, আর আওয়ামী লীগ আমরা বলছি যে এটা গণতন্ত্র বিজয় দিবস, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার দিবস। তো এটার আসলে বিএনপি যে কথা বলে এটা খুব অবাক হয়েছে আমরা, যে গণতন্ত্র হত্যা দিবস বা ভোটাধিকার হরণ দিবস পালন করতে চাই। গণতন্ত্র হত্যার প্রচেষ্টা কারা করেছিল? একটা নির্বাচন সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময় একটা নির্বাচন হচ্ছিল, সেই নির্বাচনে বিএনপি তারা বললেন নির্বাচনে যাবেন না। একটা ঠিক রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকেরই একটা গণতান্ত্রিক অধিকার আছে নির্বাচনে অংশ নেওয়া বা না নেওয়া। বিএনপি নির্বাচনে অংশ নিতে চাইল না, নির্বাচন ঠিক আছে অংশ না নিতে পারে। কিন্তু নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে তারা যেভাবে নির্বাচনের মাঠে যেভাবে সহিংসতা চালালো, 500 ভোট কেন্দ্র পুড়িয়ে দিল, 2জন প্রিজাইডিং অফিসারকে হত্যা করলো, সাধারণ ভোটারদেরকে আক্রমণ করে প্রায় 1,500 উপরে ভোটারদেরকে গুলি করে কুপিয়ে আহত করলো এবং 47 জন সাধারণ ভোটারকে নিহত হয়েছিলেন। তো এটা ভোটাধিকার হরণের চেষ্টা কে করেছিল? কিন্তু বিএনপি আজকাল যে আপনারা সমাবেশ করতে দেন না বলে যে অভিযোগ, এটা কি গণতান্ত্রিক? কোথায় সমাবেশ করেন? তারা অনুমোদন চায়, প্রতিদিন করছে। আমরা সবসময় বলেছি, দেখুন না, আমরা কিন্তু সবসময় বলি যে
সভা সমাবেশ করার অনুমতি নিতে হয় সংশ্লিষ্ট এলাকার যে আইন শৃঙ্খলা বাহিনী তার কাছ থেকে অনুমতি নিতে হয়। এখানে ঢাকাতে সভা সমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বা অথরিটি তারাই পারমিশন দিয়ে থাকে। বিএনপি জামাতের অতীত যে সভা সমাবেশের যে কর্মকাণ্ডগুলো সেগুলো দেখলে দেখা যায় তারা প্রত্যেকটা কর্মসূচিতেই সহিংসতা করেছে, ধ্বংসাত্মক কার্যক্রম করেছে, যার ফলে এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অথরিটি শঙ্কিত থাকে তাদের কর্মসূচি নেই। তারা ডিসিশন নেবে যে কখন তার কর্মসূচি পালন করতে দেবে কি দেবে না, কিভাবে দেবে, এটা তো আমাদের বিষয়, আপনাদের বিষয়। এবং এখানে তো বিএনপি বহু প্রতিদিনই সেমিনার করছে। সাংঘর্ষিক রাজনীতি আমরা চাই না, কিন্তু এই সাংঘর্ষিক রাজনৈতিক পরিস্থিতি ছেড়ে অংশগ্রহণমূলক নির্বাচন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পথে আমরা আগামী দিনে কিভাবে যাত্রা করব? ধন্যবাদ। একটি বিষয় আমার মনে হয় আমাদের সকলের মনে রাখা উচিত। 5ই জানুয়ারির নির্বাচনটা যেভাবে হয়েছে 2014 সালে, 2013 সালের অক্টোবর নভেম্বর থেকে কিন্তু সহিংসতা শুরু হয় এবং ডিসেম্বর জানুয়ারিতে সহিংসতা হয়। তারপরে আবার 15 আমরা জানি 5ই জানুয়ারি 3 মাস ধরে 90 দিনের সহিংসতা হয়, অগ্নি সন্ত্রাস যেটাকে বলা হচ্ছে, গাড়ি পোড়ানো, মানুষকে হত্যা করা, মানুষ পুড়িয়ে মারা, ট্রেন পোড়ানো, ট্রেনে আগুন দেওয়া, লঞ্চে আগুন দেওয়া, বাংলাদেশে পাওয়ার স্টেশন পুড়িয়ে দেওয়া, মানুষকে হত্যা করা। এখন এই জায়গা থেকে কিন্তু আজকে 2016-তে এটা আমরা আমাদেরকে স্বীকার করতেই হবে যে একটা স্থিতিশীল পরিবেশ আমরা দেখছি, অনেক প্রতিকূলতা পেরিয়ে এটা কিন্তু আমাদেরকে স্বীকার করে নিতে হবে। ফলে এবারকার যে অর্থনীতির যে ইন্ডেক্সগুলো, যদি সবার সময় নাই বলে আমি যাচ্ছি না ডিটেলসে, ইন্ডেক্সগুলো যদি দেখেন একটা দুটা বাদে প্রায় সবগুলোই কিন্তু পজিটিভ। এটা কিন্তু একটা সাংঘাতিক ঘটনা। ইনফ্লেশন বলেন, এক্সপোর্টের রাইজ বলেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। ইয়েটা কমছে, মানে রেমিটেন্সটা কমছে, সেটা তো বিশ্ব পরিস্থিতি, সেটা অন্য কারণ। যাই হোক, আমি এই যে এটা যে হতে পারলো, এটা হতে পারার একটা বড় কারণ হচ্ছে একটা স্টেবিলিটি ইন পলিটিক্স, মানে দেশের মধ্যে স্থিতিশীলতা। এইটা আমি মনে করি আমার দেশের মানুষ সকলের জন্য, রাজনীতিবিদদের জন্য, আমাদের সকলের জন্য, দেশের মানুষের জন্য একটা ইঙ্গিত, এটা একটা সংকেত যে দেশ যদি স্থিতিশীল থাকে, রাজনীতিতে যদি নৈরাজ্য না থাকে, বিশৃঙ্খলা না থাকে, হানাহানি না থাকে, তাহলে দেশ উন্নয়নের পথে হাঁটে। আপনার কাছে কি মনে হয় কোথাও একটা বিএনপি জামাতের দ্বারা প্রভাবিত যুদ্ধাপরাধের বিচারের পর থেকে যাতে বিএনপি একদিকে সহিংস রাজনীতি করা, অন্যদিকে নির্বাচনের পর থেকে, এটা তো অবশ্যই, এই সম্পর্কে তো কোনো সন্দেহ নাই। কারণটা হচ্ছে যে আপনার মনে আছে যখন এই জামাতের প্রথম যে রায়টি হয় ইয়ের বিরুদ্ধে, সম্ভবত আব্দুল কাদের মোল্লা, হ্যাঁ, কাদের মোল্লা, আচ্ছা, সেই রায়ের হয়েছিল যাবজ্জীবন। তারপর সেই রায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ হয় শাহবাগের মোড়ে, সেই প্রতিবাদ সম্পর্কে খালেদা জিয়ার যে মন্তব্য সেটা নিশ্চয়ই আপনার মনে আছে, এবং তিনি সেই প্রতিবাদের বিরুদ্ধাচরণ করেছিলেন। পরবর্তীকালে বলছিলেন যে এরা হচ্ছে সব নাস্তিক। সুতরাং বিষয়টা কোন জায়গায়? বিষয়টা হচ্ছে যে আজকে খালেদা জিয়া বা বিএনপি, আমি খালেদা জিয়া না, বিএনপি তার রাজনৈতিকভাবে তারা মনে করে জামাতের রাজনীতির সঙ্গে তাদের মিল আছে, এবং তারা জামাতের রাজনীতির সঙ্গে আর তাদের রাজনীতি একই রাজনীতি। আপনি যদি জিয়া রহমানের সময়কার বিএনপির সঙ্গে আজকের বিএনপির তুলনা করেন, তাহলে দেখবেন আকাশ পাতাল তফাৎ। জিয়া রহমানের সময় একটা চক্ষু লজ্জা হলেও একটা ধরনের মুক্তিযোদ্ধা ইত্যাদি বিষয়গুলো ছিল, গোলাম আজমকে দেশে আনলেন, হ্যাঁ, সেই জন্য আমি চক্ষু লজ্জা কথাটা বললাম আর কি। জিয়া রহমানের জামাত ইসলামকে প্রতিষ্ঠা করছে, যে গোলাম আজমকে প্রতিষ্ঠা করছে, সংবিধান থেকে এই অসাম্প্রদায়িকতার ধারা, ধর্মনিরপেক্ষতার ধারা বাদ দিচ্ছে, ধর্মভিত্তিক রাজনীতির দল প্রতিষ্ঠা করছে স্বাধীন বাংলাদেশে। তারপরে একটা চক্ষু লজ্জা জিয়া রহমান রাখার চেষ্টা করছিল, আজকে কিন্তু সেটাও নাই। এবং একটা স্ট্রেইট পলিটিক্স বিএনপি এবং জামাতের এক পলিটিক্স। দেখেন এত কিছুর পরেও, এবং আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে বিএনপির নেতৃত্বের ভিতরেই জামাতকে ত্যাগ করার জন্য খালেদা জিয়ার উপরে চাপ ছিল। বিএনপির যারা সুবর্ণোদয়ী তারা তো প্রকাশ্যেই পত্রিকায় বিবৃতি দিচ্ছে, লিখছে, মন্তব্য করছে জামাতকে ত্যাগ করার জন্য। জামাতকে কিন্তু ত্যাগ করেনি। আসলে বিএনপির পলিটিক্সটাই হচ্ছে গোড়াটাই একই, একদম হুবহু এক পাকিস্তানি ধারার পলিটিক্স। এই সম্পর্কে যদি কারো সন্দেহ থাকে তাহলে আমি বলবো যে খুব দুঃখের সঙ্গে বলতে চাই যে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তার বিন্দুমাত্র কোনো ধারণা নেই। সুতরাং পাকিস্তানি রাজনীতির অবস্থান থেকে যখন একটি দল বিবেচনা করে তার রাজনীতি, তার কর্মপন্থা, তখন আজকে আমরা যে জিনিসগুলো বিভিন্ন সময় দেখেছি, যে প্রশ্নটা আপনি করলেন, সেগুলো কিন্তু অটোমেটিক আসে। আপনি ধরেন আগামী নির্বাচন,
এখনো কিন্তু যে আগামী নির্বাচন। একটা শেষ করে নি কথাটা। ওনাকেও একটু বলতে দিতে হ্যাঁ, হবে। আমি শেষ করে দিচ্ছি। আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি করবে না, এস সাচ একটা রাজনৈতিক দলের জন্য আগামী নির্বাচনটা আমি বলেছি খুবই গুরুত্বপূর্ণ। ফরজ, কিন্তু করতে হবে। যদি না করে কিন্তু তাহলে বিএনপি অ্যাডভোকেট জেনারেল থাকবে না। বলেছেন নির্বাচনে কিন্তু যেতে- এইটা করবে কি করবে না, আমার শেষ কথা হচ্ছে এই, শেষ লাইনটা হচ্ছে এই, করবে কি করবে না বিএনপি এটা নির্ভর করে জামাত এবং পাকিস্তানের সঙ্গে তার কি সম্পর্কের অঙ্কের হিসাব হয়, সেই জ্যামিতি কি হিসাবে হবে সেই উপরে। শেষ কথা। হ্যাঁ, আমি আসলে শেষ কথায় আসি। ওই যে আমি জিজ্ঞেস করেছিলাম জয়নাল আবেদিন সাহেবকে যে বিএনপি নির্বাচনে অংশ নেয়নি কি কারণে, উনি বলতে পারেননি। তো এটার মূল কারণটা ছিল, আশ্বাস পায়নি। মূল কারণটা আশ্বাস শুধু নয়, মূল কারণটা ছিল যে জামাত নির্বাচনে অযোগ্য হিসাবে বিবেচিত হয়েছিল। জামাতের শীর্ষ পর্যায়ের নেতারা একটু ভালো যুদ্ধ বিএনপি বিচারে ভোটগুলো ছিল পেয়েছিল। এবং জামাতের নিবন্ধন হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছিল। আপনারা জানেন সেই কারণেই কিন্তু জামাত নির্বাচনে অযোগ্য। জামাত যেহেতু নির্বাচনে যেতে পারবে না, বিএনপি নির্বাচনে সেই নির্বাচনে অংশ নিতে পারে নাই। এটা ছিল মূল কারণ। আর গণতন্ত্র হত্যার জন্য বলা যায় যে বিএনপি নির্বাচন প্রতিহত করার জন্য তারা যে ধ্বংসাত্মক কার্য করেছিল, যেটা মনিরুজ্জামান ভাই বললেন যে 1 বছর পার হওয়ার পর 2015 সালের 5ই জানুয়ারি থেকে বেগম খালেদা তথাকথিত অবরোধের নাম সেই অবরোধ কিন্তু এখনো আছে, প্রত্যাহার হয়নি। অবরোধ কিন্তু এখনো প্রত্যাহার হয়নি। এই যে ধ্বংসাত্মক কার্যকলাপ করে প্রায় 1,500-এর উপরে মানুষকে আমরা প্রায় শেষ পর্যায়ে আপনারা আগামী নির্বাচন কিভাবে করতে আমি চান? সেটাই বলছি, আমরা অবশ্যই আগামী নির্বাচনটা আমরা সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক নির্বাচনে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি যে দেশের এই যে নির্বিচ্ছিন্ন যে উন্নয়ন, ধারাবাহিক উন্নয়নের যে সফলতা অর্জন করেছে, এই উন্নয়নটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চান। যে বাংলাদেশকে একসময় হতাশার বাংলাদেশ বলা হতো, সেই বাংলাদেশ আজকে নিম্ন মধ্যমায়ের দেশে উপনীত হয়েছে। আজকে গোটা বিশ্ববাসী বলছেন যে আজকে মধ্যমায়ের দেশে উপনীত হবে যদি এই সেই ধারাবাহিকতা বজায় প্রত্যাশায় থাকে। থাকলাম। মাওলানা হানিফ, তবে একটা শেষ কথা মনিরুজ্জামান, যা হানিফ ভাইয়ের সঙ্গে আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে হ্যাঁ, সব দল যাতে অংশগ্রহণ করতে পারে সেই পরিবেশটা কিন্তু তৈরি করতে হবে সরকার। পরিবেশটা আমরা সবসময় চাই। আমরা গত 10ম জাতীয় নির্বাচনের আগেও কিন্তু আমরা চেষ্টা করেছিলাম সরকারকে তৈরি করতে হবে, সেই প্রত্যাশায় থাকলাম। দর্শক, আপনারা দেখছিলেন 71 সংযোগ। আজকে 5ই জানুয়ারি, 3 বছর পার হয়েছে। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হোক, স্থিতিশীল থাকুক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ উন্নয়নের পথে চলতে থাকুক, সেই প্রত্যাশায় আজকের 71 সংযোগ এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।